সৎমা যমজ শিশুদের এয়ারপোর্টে ফেলে রেখে ব্যাংককের ফ্লাইটে উঠে গেল, না জেনেই যে ঢাকার সবচেয়ে প্রভাবশালী ও রহস্যময় মানুষটি দূর থেকে সবকিছু দেখছিল। শায়লা পারভীন যমজ শিশুদের কোনো অন্ধকার গলিতে ফেলে যায়নি। সে তাদের দিনের আলোয় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডিপার্চার লাউঞ্জের ২ নম্বর গেটের বাইরে ফেলে রেখে গিয়েছিল। চারিদিকে ট্রলি টেনে নিয়ে যাওয়া পরিবার, কফি পান করা লোকজন আর ব্যস্ত যাত্রীরা ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু কেউ একবারেও থামল না। যেন আরিফ আর আয়লা ৫ বছরের ২ শিশু, শুধু অতিরিক্ত লাগেজ, তাদের আর কোনো প্রয়োজন নেই। শায়লার চোখে ছিল দামি কালো সানগ্লাস, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, গায়ে জর্জেটের জমকালো উতি, যেন ব্যাংককে নিখুঁত ছুটির আমেজের জন্য নিজেকে সাজিয়েছে। তার পেছনে গুণসুটি পায়ে হাঁটছিল শিকদার বাড়ির জমরা। আরিফ বুকের সঙ্গে চেপে ধরে ছিল একটা ছোট বাদামি কাপড়ের ভাল্লুক, ডেজি বিয়ার, যার একটা কান সুতো দিয়ে সেলাই করা। আয়লার পিঠে ছিল ছোট একটা বেগুনি রঙের স্কুল ব্যাগ, যার ভেতরে তাদের মরহুম বাবার একটা ভাঁজ করা পাসপোর্ট সাইজ ছবি রাখা ছিল। এখানে চুপচাপ বসে থাকো, একদম নড়বে না। শায়লা একটা স্টিলের বেদ দেখিয়ে কর্কশ গলায় বলল। শিশুরা কথা শুনল, কোনো কান্নাকাটি নয়। সবচেয়ে বেশি কষ্টের বিষয় ছিল এটাই, তারা যেন এই অবহেলায় অভ্যস্ত। আরিফ বড় বড় চোখ তুলে তার দিকে তাকালো। সেই নিষ্পাপ চোখগুলো এখনো বড়দের বিশ্বাস করত। ছোট মা, তুমি কি আমাদের নিতে ফিরে আসবে? শায়লা বিরক্ত হয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। আমি একটু পরেই আসবো, বেশি কথা বলো না। আয়রা আয়লা তার ভাইয়ের হাত শক্ত করে ধরল। সে কিছু বলল না, কিন্তু সে সব বুঝেছিল। অনেক সময় শিশুরা বড়দের কপটতা বড়দের আগেই ধরে ফেলল। শায়লা নিজের হিজাবটা একটু ঠিক করে আইফোনের স্ক্রিনে সময় দেখল, তারপর বোর্ডিং গেটের দিকে হাঁটতে শুরু করলো। সে তাদের কপালে একটা চুমু খায়নি, হাতে কোনো টাকাও রেখে যায়নি, একবারের জন্যও পেছনে ফিরে তাকায়নি। কিছুক্ষণের মধ্যেই থাই ওয়ার্ডেজের ফাইলে বোর্ডিং অ্যানাউন্সমেন্ট শোনা গেল। আর কেউ কিছু বলল না, কেউ না, শুধু আরহাম চৌধুরী ছাড়া। ঢাকায় তিনি পরিচিত ছিলেন একজন শীর্ষস্থায়ী আবাসন রিয়েল এস্টেট ব্যবসায়ী হিসেবে। তবে পুরাতন ঢাকা আর সাভারের কিছু এলাকায় তার নাম উঠলেই মানুষ নিচু গলায় কথা বলতো। তিনি হাসিখুশি বা নরম স্বভাবের মানুষ ছিলেন না। ৪৫ বছর বয়সী আরহাম চৌধুরী ছিল তীক্ষ্ণ কঠিন দৃষ্টি, পরনে কালো পাঞ্জাবি পায়জামা আর মুজিব কোট, আর ৩ জন দেহরক্ষী যারা ছায়ার মতো সবসময় তার পেছনে চলত। সাধারণ মানুষ তাকে সংযত করে এগিয়ে চলত, কিন্তু সেদিন বিকেলে তিনি নিজের বিজনেস ক্লাসের ফ্লাইটের দিকে তাকিয়ে ছিলেন না। তিনি দূর থেকে লক্ষ্য করেছিলেন এই অসহায় শিশু দুটোকে। স্যার, এখন আমাদের ভেতরে যাওয়া উচিত। তার বিশ্বস্ত ব্যক্তিগত সহকারী কামরুল নিচু গলায় বলল। আরহাম কোনো উত্তর দিলেন না। তিনি দেখলেন শায়লা গেটের ভিতরে হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আরিফ কেমন নিথর হয়ে গেল। তিনি দেখলেন আয়লা নিজের চোখের জল গিয়ে ফেলল, যেন সে আগেই জেনে গেছে কান্না করে এই পৃথিবীতে কোনো লাভ হয় না। আর আরহাম চৌধুরীর বুকের ভেতর কিছু একটা নড়ে উঠল।
পুরনো কোনো স্মৃতি, যেটাকে তিনি ভেবেছিলেন বহু আগেই মরে গেছে। তিনি ধীরে ধীরে শিশু দুটোর দিকে এগিয়ে গেলেন। কামরুল সতর্ক হয়ে উঠল। বস, আরহাম চৌধুরী যমজদের সামনে হাঁটু গেড়ে বসলেন, যাতে তার চোখ দুটি শিশুদের চোখের সমান্তরালে আসে। তোমাদের আম্মু কোথায়? মা আরহাম অন্তত মৃদু স্বরে জিজ্ঞেস করলেন। আরহাম চৌধুরীর মতো একজন মানুষের কণ্ঠস্বর এতটা নরম হতে পারে তা পাশে দাঁড়িয়ে থাকা কামরুলও কখনো কল্পনা করতে পারেনি। ঢাকার আন্ডারওয়ার্ল্ড থেকে শুরু করে কর্পোরেট দুনিয়া, যেখানে আরহামের একটা চোখের ইশারায় কোটি টাকার চুক্তি বদলে যায়, কিংবা কোনো অপরাধীর মেরুদণ্ড দিয়ে ভয়ের স্রোত বয়ে যায়, সেই মানুষটাই এখন বিমানবন্দরের ধুলোবালি মাখা মেঝেতে হাঁটু গেড়ে বসে আছেন। আরিফ আর আয়লা বড় বড় চোখে এই অদ্ভুত মানুষটাকে দেখছিল। তার পরনে কালো মুজিব কোট আর গভীর অবসর সাধারণত যে কাউকে ভয় পাইয়ে দেওয়ার জন্য যথেষ্ট, কিন্তু এই মুহূর্তে তার চোখের গভীরে কোনো এক অজানা হাহাকার লুকিয়েছিল, যা শিশুরা টের পেয়েছিল। আয়লা তার ভাইয়ের হাতটা আরো শক্ত করে ধরে আরহামের দিকে তাকালো। তার ছোট বুকটা অভিমানে ভেঙে আসছিল, কিন্তু সে নিজেকে সামনে নিয়ে বলল, ছোট মা বলল, একটু পরে আসবে, আমাদের এখানে বসতে বলেছে। আরহামের ঠোঁটের কারো কোণে একটা তাচ্ছিল্য হাসি ফুটে উঠল, তবে সেই হাসি শিশুদের জন্য নয়, শাইলা নামের ওই পাষাণ মহিলাটির জন্য। তিনি খুব ভালো করে জানেন যে নারী থাই এয়ারওয়েজের বোর্ডিং পাস হাতে নিয়ে ভেতরে ঢুকে গেছে, সে আর ফিরে আসার জন্য যায়নি। তোমাদের ছোট মা তোমাদের একটা মস্ত বড় মিথ্যা কথা বলেছে। মা আরহাম অন্তত শান্ত গলায় বললেন, সে আর ফিরবে না। কথাটা শুনে 5 বছরের আরিফের চোখ দুটো টলমল করে উঠল। বুকের সাথে চেপে ধরে থাকা সুতো দিয়ে সেলাই করা বাদামি টেরি বিয়ারটা সে আরো জোরে চাপটে ধরল। একটা ফোঁটা অস্ত্র তার গলা বেয়ে টুপ করে ঝরে পড়ল টেরি বিয়ারটার ওপর। কিন্তু ছোট মা যে বলল বেশি কথা না বলতে, আমরা তো দুষ্টুমি করিনি। আরিফের ভাঙা কণ্ঠস্বর পুরো লাউজের ব্যস্ততার মাঝেও আরহামের কানে তীরের মতো বিদ্ধ। আরহাম উঠে দাঁড়ালেন। তার ভেতরের নরম মানুষটা মুহূর্তের মধ্যেই আবার সেই কঠিন প্রভাবশালী আরহাম চৌধুরীতে রূপ নিল। তিনি কামরুলের দিকে তাকালেন। তার চোখে এখন আগুনের ফুলকিঞ্জ। কামরুল, জি বস। কামরুল সোজা হয়ে দাঁড়ালো। সে জানে এই টোনের অর্থ কি। ব্যাংককের ওই ফ্লাইটের বোর্ডিং কি শেষ হয়েছে? আর মাত্র 10 মিনিট আছে স্যার, গেট ক্লোজ হয়ে যাবে। সিভিল অ্যাভিয়েশনের ডিরেক্টরকে ফোন লাগাও, আর থাই এয়ারলাইন্সের গ্রাউন্ড ম্যানেজারকে বলো আরহাম চৌধুরী যতক্ষণ না অনুমতি দিচ্ছেন ওই ফ্লাইট যেন রানওয়ে স্পর্শ না করে। রানওয়েতে চাকা ঘোরার আগেই যেন ওটা থামানো হয়। কামরুল এবং মুহূর্তের জন্য ব্যস্ত হয়ে গেল। একটা কমার্শিয়াল ইন্টারন্যাশনাল ফ্লাইট এভাবে আটকে দেওয়া মুখের কথা নয়, কিন্তু সে ভালো করেই জানে আরহাম চৌধুরী চাইলে এই ঢাকার আকাশে পাখির ওড়া বন্ধ করে দিতে পারেন। জি বস, আমি এখনই দেখছি। কামরুল দ্রুত ফোন বের করে দূরে সরে গেল। আরহাম আবার শিশুদের দিকে ফিরলেন। তিনি পকেট থেকে একটা সিকলেস রুমাল বের করে
আরিফের চোখের জল মুছিয়ে দিলেন। তারপর আয়লার পিঠের বেগুনি ব্যাগটার দিকে তাকালেন, যেটার চেইনটা একটু খোলা ছিল। ভেতরে থেকে উকি দিচ্ছিল তাদের মরহুম বাবার সেই পাসপোর্ট সাইজ ছবিটা। আরহামের চোয়াল শক্ত হয়ে উঠল। তিনি বুঝতে পারলেন এই শিশুদের বাবা হয়তো আর বেঁচে নেই, আর সেই সুযোগে এই সৎমা তাদের সম্পত্তি বা অন্য কোনো লোভের কারণে এভাবে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে নিজের মতো বাঁচতে চাচ্ছে। তোমাদের খিদে পেয়েছে? আরহাম জিজ্ঞেস করলেন। দুই ভাই বোন এক অপরের দিকে তাকালো, তারপর আলতো করে মাথা নাড়ল। সকাল থেকে তাদের পেটে এক দানা খাবারও পড়েনি। আরহাম তার দুজন বডিগার্ডকে ইশারা করলেন, ওদের ভিআইপি লাউঞ্জে নিয়ে যাও। সবচেয়ে ভালো খাবার যা আছে সব অর্ডার করো। আমি না আসা পর্যন্ত ওরা যেন এক ফোঁটা ভয় না পায়। বডিগার্ডটা অন্তত সাবধানে শিশুদের হাত ধরল। আরিফ যাওয়ার সময় পেছন ফিরে আরহামের দিকে তাকালো। আরহাম তাকে আশ্বস্ত করে একটা মৃদু মাথা নাড়লেন। লাউঞ্জের কাচের দেওয়াল দিয়ে বাহিরে তাকাতেই দেখা গেল রানওয়ের দিকে এগিয়ে যাওয়া বিশাল থাই এয়ারওয়েজের বিমানটি হঠাৎ মাঝপথেই থেমে গেল। বিমানবন্দরের ভেতরে একটা মৃদু শোরগোল পড়ে গেল। টেকনিক্যাল কোনো সমস্যা নয়, বরং ওপর মহলের এক অদৃশ্য ইশারায় পুরো বিমানের গতি স্তব্ধ হয়ে গেছে। আরাম চৌধুরী তার মুজিব কোডের বোতামটা লাগাতে লাগাতে বোর্ডিং গেটের দিকে হাঁটতে শুরু করলেন। তার পেছনে বাকি বডিগার্ডরা ছায়ার মতো অনুসরণ করলো। এয়ারপোর্টের সিকিউরিটিরা বা ইমিগ্রেশনের কেউ তাকে থামানোর সাহস করল না। আরাম যখন সিকিউরিটি জোন পার হয়ে ভেতরের করিডোরে দিয়ে এগিয়ে যাচ্ছেন, তখন তার মনে হচ্ছিল আজ থেকে 20 বছর আগে ঠিক এই শহরে এক রেল স্টেশনে তাকেও তার আপনজনরা এভাবে ফেলে গিয়েছিল। সেদিন তাকে বাঁচানোর কেউ ছিল না, কিন্তু আজ এই শিশুদের জন্য তিনি আছেন। তাই এয়ারওয়েজের বিমানের ভেতরে তখন শায়লা পারভীন নিজের বিজনেস ক্লাসের উইন্ডো সিমে বসে স্থির নিঃশ্বাস ফেলছিল। সে ভাবছিল, যাক, এতদিনে শিকদার বাড়ির ওই আপদ দুটো থেকে মুক্তি পাওয়া গেল। এবার ব্যাংককে গিয়ে মনের আনন্দে শপিং আর নতুন জীবন শুরু করা যাবে। হঠাৎ করে বিমানের ভেতরে অ্যানাউন্সমেন্ট হলো, সম্পৃক্ত যাত্রী সাধারণ একটি বিশেষ নিরাপত্তাজনিত কারণে আমাদের বিমানটি সাময়িকভাবে থামানো হয়েছে। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের নির্দেশে একজন যাত্রীকে আপলোড করা হবে। আমরা দুঃখিত। শায়লা কুঁচকা জানালার বাইরে তাকালো। সে দেখলো রানওয়েতে বিমানের দিকে সামনে এসে থামলো তিনটি কালো রঙের ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি। গাড়ি থেকে স্যুট পরা কয়েকজন নিরপেক্ষীয় নামল, আর তাদের মাঝখানে থেকে নেমে এলেন এক গভীর মধ্যবয়সী ব্যক্তিত্ববান পুরুষ, আরাম চৌধুরী। শায়লা তখনও জানতো না তার জীবনের সবচেয়ে বড় দুঃখপতি মাত্র কয়েক জগ দূরে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছে। বিমানের এয়ার কন্ডিশনারের ঠান্ডা বাতাসেও শায়লা পারভীনের কপাল বেয়ে এক ফোঁটা ঘাম নেমে এলো। রানওয়েতে দাঁড়ানো ওই কালো প্রাডো গাড়িগুলো আর মাঝবয়সী গভীর মানুষটার অবয়ব দেখে তার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। সিভিল এভিয়েশনের
সিকিউরিটি অফিসার যখন থাই এয়ারওয়েজের সাথে কথা বলে সোজা বিজনেস ক্লাসের কেবিনের দিকে এগিয়ে এলো। শায়লা চশমা পরা চোখ দুটো ভয়ে সৎকৃত হয়ে গেল। এক্সকিউজ মি, আপনি কি প্যাসেঞ্জার শায়লা পারভিন? সিকিউরিটি অফিসারদের কণ্ঠস্বর ছিল পেশাদার কিন্তু অন্যত কঠোর। শায়লা ঢোক গিলে কোনো মতে বলল, জি আমি। কোনো সমস্যা ম্যাডাম? সিভিল অ্যাভিয়েশন এবং সিকিউরিটি গ্রাউন্ড থেকে আপনার নামে অফলোড নোটিশ এসেছে। আপনার লাগেজ অলরেডি নামানো হচ্ছে। কাইন্ডলি আমাদের সাথে কোনো অপারেট করবেন না এবং বিমান থেকে নেমে আসুন। পুরো বিজনেস ক্লাসের অন্যান্য এডি যাত্রীরা শাইলার দিকে এমনভাবে তাকাতে লাগলো যেন সে কোনো দাগী অপরাধী। শাইলার এতক্ষণের আভিজাত্য, অহংকার আর ব্যাংককে নিয়ে নতুন জীবন শুরু করার রঙিন স্বপ্নটা এক মুহূর্তের মধ্যে ধুলোয় মিশে গেল। সে চিৎকার করে উঠতে চাইল, আপনারা জানেন আমি কে? আমি শিকদার বাড়ির ম্যাডাম, প্লিজ কোনো সিন ক্রিয়েট করবেন না। বাইরে যিনি অপেক্ষা করছেন তার নির্দেশ অমান্য করার ক্ষমতা এই বিমানবন্দরে কারো নেই। অফিসার নিচু কিন্তু অন্তত ভারী গলায় বলল। শায়লা কাঁপতে কাঁপতে নিজের দামি ভ্যানিসিটি ব্যাগটা তুলে নিল। তার পায়ের নিচে তখন যেসর রোডের তপ্ত পিচ ঢালা রাস্তার মতো কাঁপন ধরেছে। বিমান থেকে নামার সিঁড়ি দিয়ে তখন সে নিচে নামলো। দুপুরের কড়া রোদ আর বিমানের ইঞ্জিনের গরম বাতাস তার মুখে এসে লাগলো, কিন্তু তার চেয়েও বেশি উত্তপ্ত ছিল তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির চোখ। আরহাম চৌধুরী ল্যান্ড ক্রুজারের বনেটে হাত রেখে দাঁড়িয়েছিলেন। তারপর অনেক কালো মুজিব কোটের বোতামগুলো এখন খোলা বাতাসে আর চুলগুলো সামান্য উঠছে। শায়লা সিঁড়ি দিয়ে নামা মাত্রই আরহামের বডিগার্ডটা তাকে ঘিরে ধরল। আপনারা কি ডাকাত? এয়ারপোর্টের ভেতরে এসব কি হচ্ছে? আমি পুলিশ ডাকবো? শায়লা নিজের ভেতরে ভয় লুকাতে গলা উঁচিয়ে বলল। আরহাম চৌধুরী ধীরে পায়ে শায়লার দিকে এগিয়ে এলেন। তার জুতো জোড়ার প্রতিটি শব্দ যেন শায়লার হৃৎপিণ্ড সম্পস্ত বাড়িয়ে দিচ্ছিল। শায়লার ঠিক এক হাতে দূরত্বে এসে আরহাম থামলেন। তার পকেট থেকে সেই ছিনকের রুমালটা বের করে নিজের চশমাটা মুছতে মুছতে অন্তত নিচু বরফ শীতল গলায় বললেন, পুলিশ ডাকবেন তা ডাকুন, তবে মনে রাখবেন শায়লা, এই ঢাকা শহরের পুলিশ যার অনুমতি ছাড়া একটা সাধারণ জিডিও করতে ভয় পায় সে আপনার সামনে দাঁড়িয়ে আছে। নাম আরহাম চৌধুরী। আরহাম চৌধুরীর নামটা শায়লার কানে পৌঁছানো মাত্রই তার ঠোঁটের গাল লাল লিপস্টিক মাখানো মুখটা হা হয়ে গেল। রিয়েল এস্টেট কিংপিন, যার ক্ষমতার হাত সরকারের উপর মহল থেকে শুরু করে এই শহরের পাতাল দুনিয়া পর্যন্ত বিস্তৃত, তার কথা ঢাকা শহরের কে না জানে। আরহাম চৌধুরী, আপনি এখানে কেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। শায়লার কণ্ঠ একবার কাঁপতে শুরু করছে। আপনি আমার ক্ষতি করেননি, কিন্তু প্রকৃতির নিয়ম ভঙ্গ করেছেন। আরহাম চশমাটা চোখে পড়ে শায়লার চোখের দিকে তাকালেন। সেই দৃষ্টিতে থরথর করে কেঁপে উঠল শায়লা। দুটো 5 বছরের শিশুকে ডিপারচার লাউঞ্জে কুকুরের বাচ্চার মতো ফেলে রেখে আপনি ব্যাংককে শপিং করতে যাচ্ছিলেন। শিকদার বাড়ির তেজ কি এতটাই কমে গেছে যে ঘরে সন্তানদের আগলে রাখার মতো একটা মানুষও অবশিষ্ট নেই? শায়লা এবার বুঝতে পারল ঘটনা
কোন দিকে মোড় দিয়েছে। সে নিজেকে সামলে নিয়ে একটু চড়া সরে বলল, ওরা আমার কেউ না। ওগুলো ওই মরহুম শিকদারের প্রথম পক্ষের পাপ। ওদের লালন পালন করার দায়িত্ব আমার না। আমি ওদের ফেলে দিয়েছি, বেশ করেছি। এটা আমাদের পারিবারিক ব্যাপার। আপনি এখানে নাক গলানোর কে? আরামের মুখে কোনো রাগ প্রকাশ পেল না। তিনি কেবল 1 সেকেন্ডের জন্য কামরুলের দিকে তাকালেন। কামরুল সঙ্গে সঙ্গে আইপ্যাডে একটা ফাইল ওপেন করে আরহামের সামনে ধরল। আরহাম ফাইলের দিকে না তাকিয়েই সাইলার দিকে তাকিয়ে বললেন, আরিফ আর আয়লা গুলশানের শিকদার ভিলার বর্তমান আইনি ওয়ারিশ। আপনার স্বামী মারা যাওয়ার আগে তার সমস্ত সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স এবং সাভারের ফ্যাক্টরি ওই 2 শিশুর নামে ট্যাক্স করে দিয়ে গেছেন। আর শর্ত ছিল, যতদিন না ওরা প্রাপ্তবয়স্ক হচ্ছে ততদিন আপনি প্রতি মাসে মোটা অঙ্কের একটা ভাতা পাবেন। কিন্তু আপনি ভাবলেন বাচ্চা দুটোকে গুম করে দিলে বা রাস্তায় ফেলে দিলে পুরো সম্পত্তি একাই ভোগ করবেন, তাই তো? শায়লার মুখের সম্পস্ত যেন 1 সেকেন্ডে শুয়ে নেওয়া হলো। সে ভাবতে পারেনি যে আরাম চৌধুরী মাত্র 20 মিনিটে তার 14 গোষ্ঠীর খবর বের করে ফেলেছেন। আপনি ভুল ভাবছেন। আমি শায়লা তোতলাতে লাগলো। আমি ভুল ভাবি না, শায়লা পারভিন। আরহামের গলা এবার আরো গভীর হলো। আজ থেকে ওই 2 শিশু অভিভাবক আমি। ওদের চুলে যদি একটা আঁচড় লাগে তবে এই আরহাম চৌধুরী আপনার জীবনকে এমন এক নরক বানাবে যার গভীরতা আপনি কল্পনা করতে পারবেন না। কামরুল, জি বস। শায়লা পারভিনকে আমাদের ধানমন্ডি টর্চার সেলে নিয়ে যাও। শিকদার সাহেবের মৃত্যুর পেছনে এই মহিলার কোনো হাত আছে কিনা এবং এই চক্রান্তে আর কে কে জড়িত সব তথ্য আমার আজ রাতের মধ্যে চাই। তবে হ্যাঁ, গায়ে যেন কোনো দাগ না পড়ে। মানসিক ট্রিটমেন্টটা যেন নিখুঁত হয়। না না, প্লিজ আমাকে ছাড়ুন। আমি ভুল করেছি, আমাকে পুলিশে দিন। তাও ভালো। শায়লা চিৎকার করে উঠল। কিন্তু আরহামের বিশাল দেহী বডিগার্ডটা তাকে কুকুরের মতো টেনে হিঁচড়ে পেছনের একটা কালো গাড়িতে গিয়ে তুলল। মুহূর্তেই গাড়িটি এয়ারপোর্টের রানওয়ে ছেড়ে বেরিয়ে গেল। আরাম চৌধুরী একটা দীর্ঘশ্বাস ফেলে ঘড়ির দিকে তাকালেন। বাচ্চাদের ভিআইপি লাউঞ্জে রেখে এসেছেন। 8 ঘন্টা হয়ে গেছে। তারা হয়তো ভয় পাচ্ছে। তিনি দ্রুত পায়ে ভিআইপি লাউঞ্জের দিকে এগিয়ে গেলেন। লাউঞ্জের দরজা খুলে ভেতরে ঢুকতেই তার চোখের ভেতরের সব কঠিন ভাব পূর্বের মতো উঠে গেল। লাউঞ্জের বিশাল সোফায় বসে আরিফ আর আয়লা চমক দিয়ে পায়েস খাচ্ছে। আরিফের গালে একটা পায়েস লেগে আছে। আহরামকে ভেতরে ঢুকতে দেখে আয়লা তার ভাইয়ের হাত ধরে সোফা থেকে নেমে দাঁড়ালো। আরিফ তার সেই ভাঙা কানওয়ালা টেরি বিয়ারটা এক হাতে ধরে অন্য হাতে আরহামের দিকে ইশারা করে বলল, টমাসের খিদে পেয়েছিল, তাই আমরা একটু খেলাম। ছোট মা আসেনি। আরহাম চৌধুরী আবার সেই শিশুদের সামনে হাঁটু গেড়ে বসলেন। তিনি আরিফের গালের পায়েসটুকু নিজের বুড়ো আঙুল দিয়ে আলতো করে মুছে দিয়ে বলেছেন, তোমাদের ছোট মা অনেক দূরে একটা জরুরি কাজে গেছে মা। সে আর কোনোদিন আসবে না।
আজ থেকে তোমরা আমার সাথে থাকবে, আর সমস্ত বড় একটা বাড়ি আছে, সেখানে থাকবে। আয়লা আর হামের চোখের দিকে তাকালো। শিশুরা কঠোরতা যেমন বোঝে, তেমনি পবিত্র ভালোবাসার টানও খুব দ্রুত অনুভব করতে পারে। সে আরামের একটা আঙ্গুল নিজের ছোট হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, তুমি আমাদের ফেলে চলে যাবে না তো? আরামের বুকের ভেতর 20 বছর আগের সেই রেল স্টেশনের অবহেলিত ছোট শিশুটি যেন চিৎকার করে কেঁদে উঠল। তিনি দু হাত বাড়িয়ে আরিফ আর আয়লাকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরলেন। আর কালো মুজিব কোটটি শিশুদের চোখের জলে ভিজতে লাগলো। না মা, এই আরহাম চৌধুরী বেঁচে থাকতে এই পৃথিবীতে আর কেউ তোমাদের একলা ফেলে যাওয়ার সাহস পাবে না। আরহাম যখন দুই শিশুকে দুই কোলে তুলে নিয়ে লাউঞ্জ থেকে বেরিয়ে আসছিলেন, তখন তার পেছনে ছায়ার মতো দাঁড়িয়ে থাকা কামরুলের ফোনে একটা কল এলো। ফোন কান থেকে নামিয়ে কামরুল কিছুটা চিন্তিত মুখে আরহামের কাছে এগিয়ে এলো। বস, একটা সমস্যা হয়েছে। আরহাম শিশুদের দিকে তাকাতেই বললেন, কি সমস্যা? শিকদার বাড়ির বড় ভাই অথচ বাচ্চাদের বড় চাচা সাখাওয়াত শিকদার সাভার থেকে ঢাকার দিকে রওনা হয়েছেন। তিনি জানতে পেরেছেন বাচ্চারা আপনার কাছে। তিনি মিডিয়া আর পুলিশ নিয়ে চৌধুরী ম্যানশনের দিকে আসছেন। দাবি করছেন বাচ্চাদের জোর করে অপহরণ করা হয়েছে। আরামের ঠোঁটের কোণে এবার সত্যিকারের একটা বাঘের মতো হিংস্র হাসি ফুটে উঠল। তিনি বাচ্চাদের গাড়ির পেছনের সিটে বসতে বললেন, সাফাত শিকদার সাভারের ওই চামড়া ব্যবসায়ী। বেশ তো, শিয়াল যখন বাঘের ডেরায় আসতে চাইছে, তখন শিকারটা ঘরের ভেতরেই হোক। কামরুল গাড়ি ছাড়লো। চৌধুরী ম্যানশনে আজ নতুন অতিথি আসবে। আয়োজন যেন রাজকীয় হয়। ঢাকার রাজপথে বৃষ্টি নামার পূর্বাভাস দিয়ে আকাশ কালো হয়ে আসছিল, আর সেই মেঘের গর্জনের মাঝে শুরু হতে যাচ্ছিল এক নতুন অধ্যায়ের। আকাশের মুখ ভার কমেই বাড়ছিল। কালো মেঘের স্তর যেন ঢাকার বহুতল ভবনগুলোর ছাদ শুয়ে দিতে চাইছে। তিনটে ল্যান্ড ক্রুজার যখন বিমানবন্দরের ডিআইপি এক্সিট পেরিয়ে এয়ারপোর্ট রোড ধরে গুলশানের দিকে ছুটছিল, তখন গাড়ির ভেতরে পরিবেশ ছিল একদম ভিন্ন। পেছনের আরহাম সিটে আরিফ আর আয়লা বসেছিল। জানালার বাইরে দ্রুত চলে যাওয়া ট্রাফিক আর নিয়ম আলো দেখছিল ওরা। আরিফ তখনও তার সেই এক কান সেরা টেরি বিয়ার টপসকে শক্ত করে ধরে রেখেছে। মাঝখানে বসে আরহাম চৌধুরী পরম মতাময় দুপাশে দু হাত দিয়ে ওদের আগলে রেখেছেন। তার অন্য হাতটি আলতো করে বোলাচ্ছিল আয়লার মাথায়। শিশুদের নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে আরহামের মনে হচ্ছিল, এই শহরে তার এত প্রতিশ্রুতি, এত টাকা, সবই যেন আজ এই দুটো প্রাণকে রক্ষা করার জন্য সার্থক হলো। গাড়ি এসে থামলো গুলশানের এক শান্ত রাস্তায়, চৌধুরী ম্যানশনে এর বিশাল লোহার গেটের সামনে। গেট খুলে গাড়ির ভেতরে ঢোকাতেই চোখের সামনে ভেসে উঠল এক রাজকীয় রাজপ্রাসাদ। ধপধপে সাদা রঙের চারতলা ভিলা, আর সামনে বিশাল সবুজ লন আর ফোয়ারা। আরহাম দুই শিশুকে কোলে নামিয়ে হাত ধরলেন। এসো মা, এটা আজ থেকে তোমাদের বাড়ি। আরিফ আর আয়লা এত বড় বাড়ি রেখে কিছুটা থেমে গেল। বাড়ির ভেতরে পা রাখতেই প্রধান গৃহকর্মী রহিমা খাতুন এগিয়ে এলেন। আরহাম চৌধুরীকে বাচ্চাদের হাত ধরে ঢোকাতে দেখে তিনি কিছুটা অবাক হলেও
মুখে কিছু বললেন না। রহিমা বুয়া আর হাম গভীর কিন্তু শান্ত গলায় বললেন, এই বাড়ির দোতলার সবচেয়ে বড় গেস্ট রুমটা এখন থেকে এই দুইটা লক্ষ্মী সোনার, ওদের জন্য নতুন জামা কাপড়, খেলনা যা যা লাগে সব জলদি ব্যবস্থা করো। আর হ্যাঁ, খুব হালকা আর পুষ্টিকর রাতের খাবার তৈরি করো ওদের জন্য। জি আচ্ছা বাজান, আমি এখনই দেখতেছি। রহিমা বুয়া পরম স্নেহে আরিফ আর আয়লার দিকে তাকিয়ে হাসলেন। বাচ্চাদের মন থেকে ভয়ের মেঘটা যেন একটু একটু করে কাটতে শুরু করলো। ঠিক তখনই ড্রয়িং রুমের কাচের দরজা খুলে বাইরে একটা তীব্র গাড়ি হর্ন শোনা গেল। একের পর এক দুটো মাইক্রোবাস আর একটা পুলিশ ভ্যান এসে থামলো চৌধুরী ম্যানশনের প্রতীক্ষতে। মাইক্রোবাসের গায়ে ভিন্ন টিভি চ্যানেলের লোগো লাগানো। গাড়িগুলো থামতে স্থগত হয়ে নেমে এলো একদল সাংবাদিক, ক্যামেরা পার্সন এবং সাভার থানার কয়েকজন পুলিশ অফিসার। আর তাদের নেতৃত্ব দিচ্ছেন মাঝবয়সী স্থল শরীরের এক লোক, সাফাত শিকদার। তবে চোখে মুখে লোভ আর ধবস্থ ছাপ। কামরুল দ্রুত ড্রয়িং রুমে ঢুকে আর হামের পাশে এসে দাঁড়ালো। বস, সাফায়াত শিকদার মিডিয়া আর পুলিশ নিয়ে ভেতরে লনে ঢুকে পড়েছে। ওরা লাইভ ব্রডকাস্ট করার চেষ্টা করছে। আরামের চোয়াল শক্ত হয়ে উঠল। তিনি রহিমা বুবুকে ইশারা করলেন, বুয়া বাচ্চাদের উপরে নিয়ে যাও জলদি। আয়লা আর হামের পাঞ্জাবিটা টেনে ধরে ফিসফিস করে বলল, আঙ্কেল বাইরে চিল্লাচিল্লি হচ্ছে কেন? ওরা কি আমাদের ধরে নিয়ে যাবে? আরাম হাঁটু গেড়ে বসে আয়লার কপালে একটা চুমু খেলেন। একদম না মা, তোমরা ওদের গিয়ে বুয়ার সাথে লক্ষ্মী হয়ে বসো। নিচে তোমাদের জন্য একটা ম্যাজিক শো হচ্ছে। আমি দুষ্টু লোকগুলোকে তাড়িয়ে আছি। বাচ্চারা উপরে চলে যেতেই আরাম সোজা হয়ে দাঁড়ালেন। তার মুখে সেই স্তম্ভময় ভাবটা এক পলকে উধাও হয়ে গেল। সেখানে জায়গা করে নিল এক চরম নিষ্ঠুরতা। তিনি মুজিব কোটের হাতাটা একটু ঠিক করে ধীর পায়ে মেইন ডোর খুলে বাইরে এসে দাঁড়ালেন। বারান্দার আলোয় তার দীর্ঘ সময় রেখে লনে চলতে থাকা শোরগোল মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে গেল। সাংবাদিকদের ক্যামেরাগুলো আর হাম চৌধুরীর দিকে তাক করা হলো। সাফাত শিকদার পুলিশ অফিসারকে সামনে ঠেলে দিয়ে চিৎকার করে উঠলেন, ওসি সাহেব দেখেন, এই সেই আরাম চৌধুরী। উনি আমার মরহুম ভাইয়ের 2 নাবালক সন্তানকে এয়ারপোর্ট থেকে অপহরণ করে এনেছেন। ওনার বডিগার্ডটা আমার ভাবি শায়লা পারভিনকে গুম করেছে। আমি আমার ভাইপো ভাইজির হেফাজত চাই। সাভার থানার ওসি আমজাদ হোসেন কিছুটা আমতামতা করে আরামের দিকে এগিয়ে এলেন। আরাম চৌধুরী ক্ষমতার পরিস্থিতি তার খুব ভালো করে জানা, কিন্তু পেছনে এতগুলো মিডিয়ার ক্যামেরা থাকায় সে পুরোপুরি পিছু হটতেও পারছে না। স্যার, মানে আরাম সাহেব, ওসি আমজাদ গলা পরিষ্কার করে বললেন, ওনার অভিযোগটা একটু গুরুতর। মিডিয়াও আছে সাথে। বাচ্চারা যদি ভেতরে থেকে থাকে, আইনি প্রতিক্রিয়ার খাতিরে আমাদের একবার দেখতে হবে। আরাম চৌধুরী লনের সিঁড়িতে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালেন। লাইটারের ফ্লিন্টের আলোয় তার চোখের চিলড্রেন হ্যান্ডার দৃষ্টিটা চমকে করে উঠল। তিনি এক মুখ ধোয়া ছেড়ে সাফাত শিকদারের দিকে তাকালেন। সাফাত শিকদার আর হামের কণ্ঠস্বর লাউডস্পিকার ছাড়াই পুরো লনে প্রতিধ্বনিত হলো।
চামড়ার ব্যবসা করতে করতে আপনার নিজের চামড়াটাও গুলোর মতো মোটা হয়ে গেছে, তাই না? অপহরণের গল্প সাজিয়ে মিডিয়া নিয়ে আমার বাড়ি চলে এসেছেন। মিথ্যা বলেন না আরাম চৌধুরী। সাফাওয়াত গলা উঁচিয়ে বললেন, বাচ্চারা আপনাকে হয় কে? আপনি ওদের আগলে রাখছেন, ওনাদের আইনি অভিভাবক আমি। আরহাম পকেট থেকে একটা পেন ড্রাইভ বের করে কামরুলের দিকে ছুড়ে দিলেন। কামরুল, লনের ওই বড় প্রজেক্টর স্ক্রিনটা অন করো। মিডিয়ার ভাইয়েরা কষ্ট করে এত দূরে এসেছে, ওদের সাভারের বড় ব্যবসায়ী সাফাওয়াত সাহেবের কিছু আসল কৃত্য দেখানো দরকার। কামরুল সঙ্গে সঙ্গে লনের দেয়ালে থাকা বড় এলইডি স্ক্রিনটি চালু করে দিল। স্ক্রিনে ভেসে উঠল একটা সিসিটিভি ফুটেজ এবং কিছু ব্যাংক স্টেটমেন্টের কপি। অডিওতে শোনা গেল সাফাওয়াত শিকদার এবং শায়লা পারভীনের কথোপকথনের রেকর্ড। ভয়েস রেকর্ডে সাফাওয়াতের গলা স্পষ্ট শোনা যাচ্ছিল, শায়লা, বাচ্চা দুটোকে এয়ারপোর্টে ফেলে তুই ব্যাংকক চলে যা, বাকিটা আমি দেখব। পুলিশকেও বলল ওদের কিডন্যাপ করেছে, অন্যদের ওপর দায় চাপালে মিডিয়া লুফে নেবে। তারপর কোর্ট থেকে বাচ্চাদের ডেথ সার্টিফিকেট বা মিসিংয়ের ডায়েরি করে গুলশানের বাড়ি আর সাভারের ফ্যাক্টরি আমরা নিজেদের নামে লিখে নেব। কেউ যদি টের পাবে না। ভিডিও ফুটেজে আরও দেখা গেল সাফাওয়াত শিকদার নিজ হাতে সাভারের ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসের এক কর্মকর্তাকে কোটি টাকার ঘুষ দিয়েছেন বাচ্চাদের সম্পত্তি আত্মসাৎ করার জন্য। লাইভ ক্যামেরার সামনে এই প্রমাণগুলো আসতে সাংবাদিকের মাঝে গুঞ্জন শুরু হয়ে গেল। ক্যামেরাগুলো সাফাওয়াতের ফ্যাকাশে হয়ে যাওয়ায় মুখের ওপর জুম করতে লাগলো। সাফাওয়াত চিৎকার তখন থরথর করে কাঁপছেন, তার কপালের ঘাম জোচের পাঞ্জাবি ভিজিয়ে দিচ্ছে। এসব এডিটেড মিথ্যা। সাফাওয়াত চিৎকার করার চেষ্টা করলেন। আরাম চৌধুরী সিঁড়ি দিয়ে নেমে সাফাওয়াতের একদম মুখোমুখি এসে দাঁড়ালেন। সাফাওয়াত ভয়ে দুপা পিছিয়ে গেলেন। আরাম ওসির দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, ওসি আমজাদ, অপ্রাপ্তবয়স্ক শিশুদের সম্পত্তি আত্মসাতের ঝড়ন্ত ত্যাগের চেষ্টার চক্রান্ত এবং একজন নাগরিকের নামে মিথ্যা অপমানের মামলায় সাজানো অপরাধে এই লোকটাকে এখনই গ্রেপ্তার করুন। পেনড্রাইভে স্পষ্ট ডিজিটাল এভিডেন্স আছে। আর হ্যাঁ, সাভার থানার যে বড়বাবু এই চক্রান্তে সাফায়াতের কাছ থেকে 50 লাখ টাকা পেয়েছেন, তার বরখাস্তের নোটিশ আগামীকাল সকালে আইজি সাহেব থেকে থানার পেছনে যাবে। ওসি আমজাদ হোসেনের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। সে স্যালুট ঢুকে সঙ্গে সঙ্গে তার ফোর্সকে নির্দেশ দিল, অ্যারেস্ট হিম, হ্যান্ডকাফ লাগাও। আরাম চৌধুরী, আপনি ভালো করেছেন না, আমি আপনাকে দেখে নেব। সাফাওয়াতকে যখন পুলিশ টেনে নিয়ে যাচ্ছিল সে পাগলের মতো চিৎকার করছিল, কিন্তু মিডিয়ার সাংবাদিকরা এখন তাকে ছেকে ধরেছে, প্রশ্নের পর প্রশ্ন। কিছুক্ষণের মধ্যেই চৌধুরী ম্যানশনের লন আবার শান্ত হয়ে গেল। মিডিয়ার পুলিশ চলে যাওয়ার পর আকাশ ভেঙে ঝুম বৃষ্টি নামলো। আরাম চৌধুরী বৃষ্টির দিকে তাকিয়ে একটা তাচ্ছিল্যের নিঃশ্বাস ফেললেন। এই শহরের নোংরা আবর্জনাগুলো যেন এই বৃষ্টিতে ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। তিনি দোতলার ঘরে ঢুকলেন। ঘরের নরম আলোয় দেখা গেল আরিফ আর আয়লা নতুন
জামা পরে খাটের ওপর বসে আছে। তাদের সামনে অনেক রকমের খেলনা। রহিমা বুয়া ওদের খাওয়াচ্ছেন। আরামকে ঢুকতে দেখে আরিফ আর টেডি বিয়ারটা দেখিয়ে বলল, আঙ্কেল দেখো, বুয়া টমাসের ছেঁড়া প্যান্টটা নতুন লাল জুতো দিয়ে সেলাই করে দিয়েছে। টমাস এখন আর কাঁদছে না। আরাম হাসলেন। তিনি খাটের পাশে গিয়ে বসলেন। আয়লা আরামের হাতটা ধরে নিজের গাল ঠেকাল। আঙ্কেল, বাইরের দুষ্ট লোকগুলো চলে গেছে। হ্যাঁ মা, ওরা আর কোনোদিন আসবে না। আরাম ওদের দুজনকে কাছে টেনে নিলেন। ঠিক তখনই কামরুল দরজার বাইরে এসে দাঁড়ালো। তার হাতে সুপ্রিম কোর্টের একটা লিগাল ফাইল। কামরুল নিচু গলায় বলল, বস, শায়লা আর সাফওয়াত দুজনেই এখন লক আপে। আর এই নিন আরিফ আর আয়লার অফিসিয়াল লিগালস গার্ডিয়ানশিপের পেশার্স। আগামীকাল সকালের মধ্যেই কোর্ট থেকে আপনার নাম সাইন হয়ে যাবে। আরাম পেশারগুলোর দিকে তাকালেন। কাগজের পাতায় লেখা লিগালস গার্ডিয়ান আরাম চৌধুরী। তিনি ফাইলটা বন্ধ করে বাচ্চাদের দিকে তাকালেন, যারা এখন পরম শান্তিতে তার চাদরের ওমে চোখ বুজছে। আরাম মনে মনে বলছেন, যুদ্ধ তো মাত্র শুরু হলো। এই শিশুদের উত্তরাধিকারী যারা ছিনিয়ে নিতে চেয়েছিল, তাদের শিকড় সুগন্ধ উপরে না ঠেলা পর্যন্ত আরাম চৌধুরী থামবে না। বাইরে তখন মুষলধারে বৃষ্টি। জানালার কাছে আটছে পড়া জলবিন্দু আর মেঘের শুরু শুরু শব্দে পুরো চৌধুরী ম্যানশনে এক অদ্ভুত শান্ত পরিবেশ বিরাজ করেছিল। দোতলা ঘরের নরম আলোয় আরহাম চৌধুরী খাটের এক পাশে চুপচাপ বসেছিলেন। তার সামনে গভীর ঘুমে তাচ্ছিল্য আরিফ আর আয়লা। আরিফের এক হাত তখনও তার সেই লাল সুতো দিয়ে সেলাই করা টেডি বিয়ার টমাসকে জড়িয়ে ধরে আছে। আর আয়লা ঘুমেও আরহামের চাদরের একটা কোণ শক্ত করে মুঠোয় পুরে রেখেছে। শিশুদের এই নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে আরহাম চৌধুরীর চোখে কোণটা কেমন যেন ভিজে উঠল। স্মৃতির পাতাগুলো তাকে টেনে নিয়ে গেল ঠিক 25 বছর আগের এক জোড়া রাতে। সেদিনও এই শহরে আকাশে এমন মেঘের গর্জন ছিল। কমলাপুর রেল স্টেশনের একটা অন্ধকার স্যাঁতসেঁতে প্ল্যাটফর্মে 10 বছরের একটা ছেলেকে তার আপন চাচা ভেবেই এভাবে ট্রেনে টিকিট কাটার নাম করে বসিয়ে রেখে আর ফিরে আসেনি। সারাত ক্ষুধার্ত তৃষ্ণার্ত ছেলেটি বৃষ্টির জলে ভিজে কেঁদেছিল। কেউ তার চোখের জল মুছতে আসেনি, কেউ তাকে বুকে টেনে নেয়নি। সেই রাতে 10 বছরের নরম মনের আরামকে আজকের এই কঠিন লোহমানব আরহাম চৌধুরীতে রূপান্তরিত হয়েছিল। আরহাম নিজের অজান্তেই একটা দীর্ঘশ্বাস ফেললেন। বাচ্চাদের গায়ের কম্বলটা ভালো করে টেনে দিয়ে তিনি ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে এলেন। করিডোরে কামরুল অপেক্ষা করছিল। বস, সুপ্রিম কোর্টের পেপারস রেডি, কিন্তু সাভার থেকে একটা নতুন খবর এসেছে। কামরুল ফাইলটা এগিয়ে দিতে দিতে নিচু গলায় বলল, কি খবর? আরামের কণ্ঠস্বর আবার সেই চেনা গভীর রূপ নিল। সাফাওয়াত শিকদার আর শায়লা পারভীন ভেতরে গেছে ঠিকই, কিন্তু শিকদার গ্রুপের বোর্ডে সাফাওয়াতের একটা বড় অংশীদারিত্ব আছে। সাভারের ফ্যাক্টরিয়াল গুলশানের বাড়ি দখল নেওয়ার জন্য সাফাওয়াতের পেছনে এই শহরের আরো একজন বড় খলনায়ক কলকাঠি নামছে।
তিনি আর কেউই নন, চৌধুরী গ্রুপের চিরশত্রু মির্জা আসাদ। নামটা শুনে আরহামের চোখের দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠল। মির্জা আসাদ, যিনি ঢাকার রিয়েল এস্টেট এবং ল্যান্ড গ্র্যাবিং সিন্ডিকেটের আরেক অন্ধকার নাম। আরামের সাথে তার শত্রুতা বহু পুরনো। তার মানে সাফাত আর শায়লা কেবল দাবার ঘুঁটি ছিল, আসল খেলোয়াড় মির্জা আসাদ। আরাম তোর তর্জনীয় দিয়ে কপালে মৃদু টোকা দিলেন। সে কি জানে বাচ্চারা এখন আর হেফাজতে? জি বস, মির্জা আসাদের লোক অলরেডি কোর্টের লিগাল গার্ডিয়ান পিসের পেশর স্থগিত করার জন্য মোটা অঙ্কের টাকা ঢালছে। ওরা দাবি করছে আপনি একজন অবিবাহিত এবং রহস্যময় ব্যাকগ্রাউন্ডের মানুষ, তাই আইনিভাবে দুটো বাচ্চার দায়িত্ব আপনার হাতে দেওয়া নিরাপদ নয়। আরামের ঠোঁটের কোণে একটা শীতল তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। মির্জা আসাদ ভাবছে সে আইন আর টাকা দিয়ে আরাম চৌধুরীকে থামাতে কামরুল। কাল সকালে 10টায় ফ্যামিলি কোর্টে আর হিয়ারিং। দেশের সবচেয়ে বড় লয়ার প্যানেলকে রেডি রাখো। আর মির্জা আসাদকে একটা মেসেজ পাঠা দাও, আরাম চৌধুরী যখন কোনো কিছুর দায়িত্ব নেয় তখন কেউ সেই সিদ্ধান্তের ওপর আপিল করার সাহস পায় না। পরদিন সকাল রাতের বৃষ্টি ধুয়ে ঢাকার আকাশ এখন একদম পরিষ্কার, কিন্তু রোদের মাঝেও এক ধরনের থমথমে ভাব। ফ্যামিলি কোর্টের এজলাসের বাইরে তখন এলাকাণ্ড। একদিকে আরহাম চৌধুরী কালো পোডো গাড়ির বহর, অন্যদিকে মির্জা আসাদের দামি মার্সিডিজ। গণমধ্যকারীরাও ভিড় জমিয়েছেন এই হাই প্রোফাইল মামলার আপডেট নিতে। কোর্টরুমের ভেতরে আরহাম চৌধুরী ব্ল্যাক স্যুট পরে গভীর মুখে বসেছিলেন, তবে পাশেই রহিম বুয়ার হাত ধরে বসেছিল আরিফ আর আয়লা। কোর্টের এই অপরিচিত পরিবেশ দেখে ওরা কিছুটা ভয় পাচ্ছিল, কিন্তু আরাম তখনই ওদের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। ওদের ভেতরে ভয়টা নিমেষেই উধাও হয়ে গেল। ঠিক তখনই এজলাসে প্রবেশ করলেন মির্জা আসাদ। সাদা ধবধবে পাজামা পাঞ্জাবি আর কাঁধে শাল জড়ানো, জাঁকজমকপূর্ণ অবয়ব, কিন্তু চোখের ভেতরে শকুনের মতো তীব্রতা। তিনি আরহামের দিকে তাকিয়ে একটা কুৎসিত হাসলেন, তারপর নিজের আইনজীবী পাশে গিয়ে দাঁড়ালেন। বিচারক আসন গ্রহণ করার পর মামলার শুনানি শুরু হলো। মির্জা আসাদের আইনজীবী কর্কশ গলায় বলতে লাগলেন, মাননীয় আদালত, আরাম চৌধুরী একজন ইনফ্লুয়েন্সিয়াল এবং আন্ডারওয়ার্ল্ড কালেকশন থাকা মানুষ। তার কোনো পরিবার নেই, স্ত্রী নেই। এমন একজন একাকী ও বিতর্কিত মানুষের হাতে শিকদার বাড়ির 2 নিষ্পাপ উত্তরাধিকারীর ভবিষ্যৎ ছেড়ে দেওয়া মোটেও নিরাপদ নয়। আমাদের মক্কেল মির্জা আসাদ, তিনি মৃত শিকদার সাহেবের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তিনি এই শিশুদের জন্য একটি ট্যাক্স গ্রহণ করে সম্পূর্ণ দায়িত্ব নিতে প্রস্তুত। পুরো কোর্টরুমে একটা গুঞ্জন ছড়িয়ে পড়ল। আরামের আইনজীবী ব্যারিস্টার রফিকুল ইসলাম উঠে দাঁড়িয়ে বললেন, মাননীয় আদালত, আমার মক্কেলের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ ভিত্তিহীন। তাছাড়া এই শিশুরা যার কাছে নিরাপদ করবে আইন তাকেই অগ্রাধিকার দেয়। বিচারক গম্ভীর হয়ে চশমাটা ঠেলে ঠিক করলেন। তিনি আরিফ আর শায়লার দিকে তাকালেন। ছোট বন্ধুরা, তোমরা একটু এগিয়ে এসো। রহিম বুয়া বাচ্চাদের বিচারকের ডেকে সামনে নিয়ে গেলেন। বিচারক অত্যন্ত মৃদু হেসে জিজ্ঞেস করলেন,
তোমার নাম কি? আমি আরিফ। আর আমার নাম আর ও আমার বোন আয়লা। আরিফ আর টেডি বিয়ার শক্ত করে ধরে বলল, তোমরা কি জানো তোমাদের ছোট মা কোথায়? বিচারক আবার প্রশ্ন করলেন। আয়লা এবার চিৎকারের দিকে তাকিয়ে সম্পূর্ণ গলায় বললেন, ছোট মা আমাদের এয়ারপোর্টে ফেলে চলে যাচ্ছিল। আমাদের একটা চুমু দেয়নি। বলেছিল আমরা নাকি খারাপ, দুষ্ট লোকগুলো আমাদের ধরে নিয়ে যাচ্ছিল। তখন এই আঙ্কেল আমাদের বাঁচিয়েছে, আমাদের পায়েস খাইয়েছে, নতুন জামা দিয়েছে। আঙ্কেল খুব ভালো। বিচারক আরহাম চৌধুরীর দিকে তাকালেন, তারপর বাচ্চাদের জিজ্ঞেস করলেন, তোমরা এখন কার সাথে থাকতে চাও? তোমাদের চাচার সাথে নাকি এই আঙ্কেলের সাথে? আরিফ আর আয়লা এক মুহূর্ত দেরি না করে পেছন ফিরে আরহাম চৌধুরীর দিকে আঙ্গুল দেখালো। আয়লা বলল, আমরা আরহাম চৌধুরীর সাথে থাকবো, উনি আমাদের ফেলে যাবেন না। মির্জা আসাদের মুখটা মুহূর্তে কালো হয়ে গেল। বিচারক কলমটা হাতে নিয়ে রায় লিখতে শুরু করলেন। শিশুদের জবানবন্দি এবং শায়লা পারভীন ও সাবাহত শিকদারের অপরাধবোধমূলক চক্রান্তের প্রমাণ দায়ের ভিত্তিতে আদালত আরহাম চৌধুরীকে আরিফ এবং আয়লার আইনজীবী অভিভাবক হিসেবে স্বীকৃতি দিচ্ছে। আজ থেকে ইউথ অন ডিউ রেসপেক্ট ওনার মির্জা আসাদ হঠাৎ মাঝপথেই চিৎকার করে উঠলেন, আইন আবেগ দিয়ে চলে না। আরাম চৌধুরী তখনই বাচ্চাদের মন ভোলাক না কেন, সে একজন অবিবাহিত পুরুষ। একটা পরিবারে মায়ের স্নেহ ছাড়া এই দুই শিশু বড় হতে পারবে না। আমি এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। কোর্ট রুমের ভেতর আবার উত্তেজনা ছড়িয়ে বলল। মির্জা আসাদের এই চালটা বেশ শক্তিশালী ছিল। একজন অবিবাহিত পুরুষের পক্ষে এটা দুটো বাচ্চাকে বড় করা স্বাভাবিকভাবেও একটা বড় প্রশ্ন। আরাম চৌধুরী এতক্ষণ শান্ত ছিলেন, এবার তিনি ধীর পায়ে কাঠগড়ার দিকে এগিয়ে এলেন। কোর্টরুমের সমস্ত চোখ এখন তার উপর। আরহাম মির্জা আসাদের চোখের দিকে সরাসরি তাকিয়ে অত্যন্ত শান্ত কিন্তু বজ্র কঠিন গলায় বললেন, মির্জা আসাদ, আপনি ঠিকই বলেছেন, মা ছাড়া একটা পরিবার সম্পূর্ণ হয় না। আর এই কারণে এই মামলা ফাইল করার আগেই আমি আমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটি নিয়ে এসেছি। কথাটা বলে আরহাম কোর্টরুমের মেইন দরজার দিকে তাকালেন। ঠিক তখনই কোর্টরুমের ভারী কাঠের দরজা খুলে গেল। ভেতরে প্রবেশ করলেন এক অন্তত ম্যাজিশন সুচিত্র ও গভীর নারী। পরনে হালকা নীল জামদানি শাড়ি, চোখে চশমা। তাকে দেখেই কোর্টরুমের অর্ধেক আইনজীবী সম্মানের সাথে দাঁড়িয়ে গেলেন। তিনি আর কেউ নন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের নামকরা প্রফেসর এবং দেশের শীর্ষস্থায়ী মানবাধিকারের কর্ম ডক্টর সাবিয়া ইয়াসমিন ধীরে পায়ে আরহাম চৌধুরীর পাশে এসে দাঁড়ালেন। আরহাম বিচারকের দিকে তাকিয়ে নিজের পকেট থেকে একটি সদ্য রেজিস্ট্রেশন হওয়া কাবিননামা এবং ম্যারেজ পারমিশন বের করে ডেস্কে রাখলেন। মাননীয় আদালত, ডক্টর সাবিয়া ইয়াসমিন এবং আমি গতকাল রাতেই পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। আজ থেকে আরিফ আর আয়লা কেবল একজন বাবাকেই পায়নি এবং শহরের সবচেয়ে যোগ্য এবং স্নেহময়ী মায়ের আঁচলও পেয়েছে। এবার মির্জা আসাদ সাহেব, আপনার আর কোনো আইন আপত্তি আছে? পুরো কোর্টরুমে যেন এক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেল। মির্জা আসাদের পায়ের নিচু থেকে শুধু মাটি নয়, পুরো পৃথিবীটাই যেন
ধসে পড়ল। তিনি ভাবতেও পারেননি যে আরহাম চৌধুরী এই শিশুদের বাঁচানোর জন্য নিজের একাকী জীবনের নীতি বদলে এত বড় একটা মাস্টার স্ট্রোক খেলবেন। বিচারক মৃদু হাসলেন এবং ফাইলের সবই করে হামার পিটিয়ে বললেন, মামলা এখানে সমাপ্ত। আরিফ এবং আইলার পূর্ণন্ত অভিভাবক পদক আরহাম চৌধুরী এবং ডক্টর সাবিয়া ইয়াসমিনকে দেওয়া হলো। কোর্টরুম থেকে বের হওয়ার সময় মির্জা আসাদ আরহামের সামনে এসে দাঁড়ালেন। রাগে তার শরীর কাঁপছিল। আরহাম চৌধুরী, তুমি চালটা ভালোই দিলে, কিন্তু মনে রেখো, সাবিয়াকে বিয়ে করে তুমি তোমার নিজের দুর্বলতা বাড়ালে। এবার আঘাতটা তোমার পরিবারেই আসবে। আরহাম মির্জা আসাদের একদম কাছে গিয়ে গিয়ে ফিসফিস করে বললেন, আসাদ সাহেব, বাঘ যখন একা থাকে তখন সে শুধু নিজের শিকার খোঁজে, কিন্তু বাঘ যখন তার খাঁচায় পরিবার নিয়ে বসে বসে তখন তার ডেরাই দিকে তাকালে সে পুরো জঙ্গল জ্বালিয়ে ছারখার করে দেয়। সাবধান। আরহাম চৌধুরী তখন আরিফ আর আইলাকে দুই কোলে তুলে নিয়ে কোর্টের সিঁড়ি দিয়ে নামছিলেন। তখন সাবিয়া ইয়াসমিন পরম মমতায় বাচ্চাদের মাথায় হাত রাখলেন। আরিফ সাবিয়ার দিকে তাকিয়ে বলল, তুমি কি আমাদের নতুন মা? সাবিয়া চোখে জল নিয়ে হাসলেন, হ্যাঁ বাবা, আমি তোমাদের মা। গাড়ির দিকে এগিয়ে যাওয়ার সময় আরহামের মনে হলো দীর্ঘ 20 বছর পর তার জীবনের অন্ধকার মেঘগুলো কেটে গিয়ে এক নতুন সূর্য উদিত হচ্ছে। কিন্তু তিনি জানতেন মির্জা আসাদ এত সহজে দমে যাওয়ার পাত্র নন। ঢাকার আন্ডারওয়ার্ল্ডের আসল যুদ্ধটা হয়তো এবারে শুরু হতে যাচ্ছে। কোর্টরুমের সেই ঝড়ের পর কেটে গেছে প্রায় 2 সপ্তাহ। চৌধুরী ম্যানশনের পরিবেশ এখন অনেকটাই বদলে গেছে। যে বাড়িতে এক সময় শুধু আরহাম চৌধুরীর গভীর কণ্ঠস্বর আর বডিগার্ডের বুলেট শব্দ শোনা যেত, সেখানে এখন সকাল শ্বাস জুড়ে আরিফ আর আইলার খিলখিল হাসির শব্দ আর ছড়া কাটার আওয়াজ প্রতিষ্ঠিত হয়। সাবিয়া ইয়াসমিন এই বাড়িতে আসার পর প্রথম দিন থেকেই বাচ্চাদের নিজের জীবনের চেয়ে বেশি আগলে নিয়েছেন। পেশায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের প্রফেসর হলেও এই দুই মাতৃহীন শিশুর সামনে তিনি কেবলই এক স্নেহময়ী মা। সকালে নিজ হাতে ওদের খাইয়ে দেওয়া, স্কুলে পাঠানো আর রাতে ঘুমানোর আগে রূপকথার গল্প শোনানো, সব মিলিয়ে আরিফ আর আইলা তাদের ছোট মা আর দেওয়া সব কণ্ঠ ভুলে সাবিয়ার আঁচলের তলায় এক টুকটুক স্বর্গ খুঁজে পাচ্ছে। সেদিন বিকেলে ড্রয়িং রুমে বসে সাবিয়া আইলা চুলে বেশি গেঁথে দিচ্ছিলেন, আর আরিফ মেঝেতে বসে তার সেই টেডি বিয়ার টমাসকে সাবিয়ার কিনে দেওয়া একটা ছোট খেলনা গাড়িতে চড়িয়ে খেলছিল। আরহাম চৌধুরী অফিস থেকে ফিরে দরজায় দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিলেন। তার পরনে কালো মুজি কোট আর গভীর মুখের আড়ালে এক অদ্ভুত তৃপ্তি খেলা করে গেল। সাবিয়া আরামকে দেখে মৃদু হেসে বাচ্চাদের বললেন, এই দেখো, তোমাদের বাবা চলে এসেছে, যাও ফ্রেশ হয়ে নাও, আমরা সবাই একসাথে ব্যস্ত নাস্তা করব। বাবা শব্দটা আরহামের কানে লাগাতে তার বুকের ভেতর একটা মৃদু কম্প সৃষ্টি হলো। জীবনের পর 40টি বছর তিনি শুধু ক্ষমতার পেছনে ছুটেছেন, শত্রুদের ধুলোয়
মিশিয়েছেন, কিন্তু এই যে একটা ঘরে ফিরলে কেউ বাবা বলে ডাকবে, কেউ পরামর্শ মতাময় হাসবে, এই পারিবারিক মুখের স্বাদ তিনি কখনো পাননি। সাবিয়ার সাথে তার বিয়েটা আইনি কাগজপত্রের মাধ্যমে শুরু হলেও সাবিয়ার এই নিঃস্বার্থ ভালোবাসা আর ব্যক্তিগত আরহামের মনের ভেতরের কঠিন বরফটাকে আস্তে আস্তে গলাতে শুরু করছে। বাচ্চারা রহিমা বুয়ার সাথে ওপরে চলে যাওয়ার পর সাবিয়া এক কাপ গরম চা আরহামের দিকে এগিয়ে দিলেন। আরাম সোফায় বসে চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, সাবিয়া, তুমি বাচ্চাদের যেভাবে আপন করে নিয়েছো, আমি সত্যি কৃতজ্ঞ। এই ঢাকা শহরে আরহাম চৌধুরীর দেনা শোধ করার ক্ষমতা আর থাকে, কিন্তু তোমার এই ধনের কোনো শোধ নেই। সাবিয়া আরহামের মুখোমুখি বসে চশমাটা একটু ঠেলে করে নিলেন। তার চোখে এক গভীর মায়া আর অধিকারের সুর। তিনি শান্ত গলায় বললেন, বাচ্চাদের আদর করার জন্য কোনো কৃতজ্ঞতার প্রয়োজন হয় না, ওরা তো নিষ্পাপ। তবে আমি আপনার কাছে অন্য একটা জিনিস চাই। আরাম কুঁচকে তাকালেন, কি চাও? এই শহরে যা কিছু চাও আরাম চৌধুরী এক মিনিটে তোমার পায়ের কাছে এনে দেবে। সাবিয়া মাথা নাড়লেন, তার মুখে একটা সিদ্ধান্ত হাসি। আমি আপনার ক্ষমতা বা টাকা চাই না আরহাম, আমি চাই আপনি এই অন্ধকার দুনিয়া, এই অস্ত্র আর আন্ডারওয়ার্ল্ডের সংঘাত ছেড়ে দিন। আমি জানি আপনার অতীত খুব কষ্টের ছিল, কিন্তু এখন আপনার একটা সুন্দর পরিবার আছে। আরিফ আর আইলা আপনাকে নিজের আদর্শ মনে করে। আপনি কি পারেন না একজন পুরোপুরি ভালো মানুষ হয়ে ওদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে? এই অধ্যায় আর প্রতিহিংসার বর্ষা এবার বন্ধ করুন না প্লিজ। সাবিয়ার এই সরল অকাট্য অনুরোধ আরহামের ভেতরটা নাড়িয়ে দিল। সে মানুষটাকে পুরো ঢাকা শহর ভয় পায়, সেই মানুষটা আজ সাবিয়ার এই ভালোবাসার দাবির সামনে কেমন যেন নিঃসাড় হয়ে গেল। তিনি সাবিয়ার চোখের দিকে তাকিয়ে কিছু বলতে চাইলেন, কিন্তু ঠিক তখনই ড্রয়িং রুমের দরজা ভেঙে কামরুল ইতস্তত হয়ে ভেতরে ঢুকলেন। তার কপাল বেয়ে ঘাম ঝরছে। বস, মস্ত বড় সর্বনাশ হয়ে গেছে। কামরুলের গলার আওয়াজে আরহাম টস করে দাঁড়িয়ে গেলেন। কি হয়েছে কামরুল, পরিষ্কার করে বলো। মির্জা আসাদ শেষ আসাদ শেষ চালটা খেলে দিয়েছে। সে আজ বিকেলে গুলশানের ইমিগ্রেশন অফিস আর কোর্টের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাদের হাত করে শায়লা পারভীনকে জামিনে বের করেছে। শুধু তাই নয়, সাফওয়াত শিকদারের সাভারের চামড়া ফ্যাক্টরি একটা গোপন গোডাউনে মির্জা আসাদের লোকরা আরিফ আর আইলাকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য একটা ফাঁদ পেতেছে। ওরা আইনি লড়াইয়ে হেরে এখন বাচ্চাদের প্রাণ নেওয়ার চক্রান্ত করছে। কথাটা শোনা মাত্রই সাবিয়া ভয়ে নিজের মুখ চেপে ধরলেন। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আরহাম, আমার বাচ্চাদের ওরা মেরে ফেলবে, আমি ওদের ছাড়া বাঁচব না। আরাম চৌধুরীর ভেতরে ঘুমন্ত বা ঘটা মুহূর্তের মধ্যে জেগে উঠল। তার চোখ দুটো রাগে লাল হয়ে গেল, চোয়াল শক্ত হয়ে উঠল। তিনি সাবিয়ার দিকে তাকিয়ে তার হাত দুটো শক্ত করে ধরলেন। সাবিয়া, তুমি বাচ্চাদের নিয়ে ঘরের ভেতরে যাও। চৌধুরী ম্যানশনের চারপাশে আমার 3 স্তরের সিকিউরিটিরা থাকবে। আর তুমি আমাকে ভালো মানুষ হতে বলেছিলে না? আজ এই শহরের শেষ অপরাধী মির্জা আসাদকে তার যোগ্য শাস্তি দিয়ে এই আরাম চৌধুরী চিরতরের জন্য তার হাতের অস্ত্র ফেলে দেবে। এটা আমার তোমাকে দেওয়া কথা।
আরাম সাবিয়ার চোখ মুছে দিয়ে ঘরে ঢুকলেন। তার গলার আওয়াজ এবার মেঘের গর্জনের মতো শোনালো, কামরুল, আমার পোডে রেডি করো। সাভারের ওই গোডাউনে আজ মির্জা আসাদ আর শায়লা পারভীন থাকবে, আর থাকবে তাদের পাপের শেষ পরিণতি। ঢাকার পাতাল দুনিয়া আজ দেখবে আরাম চৌধুরী যখন বাবা হয় তখন সে সন্তানদের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে। বাইরে তখন আবার নতুন করে ঝড় শুরু হয়েছে। আরাম চৌধুরী তার কালো মুজিব কোটটা গায়ে জড়িয়ে গাড়ির দিকে এগিয়ে গেলেন। আজ রাতে এই ঢাকায় হবে মির্জা আসাদের শেষ কর্মস্থান, আর আরহাম চৌধুরীর এক নতুন আলোকময় জীবনের সূচনা। যমজ সন্তান পর্ব 7 শেষ পর্ব। লেখক সাভারের প্রত্যন্ত অঞ্চলে সেই পরিত্যক্ত চামড়া ফ্যাক্টরি, চারিদিকে নিকচ্ছ কালো অন্ধকারের বুকে বৃষ্টির জল আছড়ে পড়ছে টিনের চালের উপর। ভেতরের এক জরাশীর্ণ গোডাউনে তেলের ড্রামের উপর মোমবাতির জ্বালা জ্বলছিল। সেই আবছা আলোয় চেয়ারে বসে চরুট টানছিলেন মির্জা আসাদ। তার পাশে চাদর জড়িয়ে ভয়ে কাঁপছিল সদ্য জামিনতে মুক্ত শায়লা পারভীন। আসাদ সাহেব, কাজটা কি ঠিক হচ্ছে? শায়লা নখ কামড়াচ্ছে বলল, আরাম চৌধুরী যদি জানতে পারে আমরা পাচাকে শেষ করার ছক কষেছি, সে আমাদের জ্যান্ত কবর দেবে। মির্জা আসাদ একটা কুৎ হাসি হাসলেন। ভয় পেও না শায়লা, আরাম চৌধুরী এখন আর সেই একা বাঘ নেই। সাবিয়া আর ওই দুটো বাচ্চার মাথায় পড়ে সে এখন গৃহপালিত বিড়াল হয়ে গেছে। সাভারের এই ডেরায় আমার 100 অস্ত্র লোক পাহারা দিচ্ছে। আরাম এখানে পা রাখা মাত্রই ঝাঁঝরা হয়ে যাবে, আর সে মরলেই শিকদার ট্যাক্সের সমস্ত সম্পত্তি আমাদের। ঠিক সেই মুহূর্তে পুরো গোডাউন কাঁপিয়ে বাহিরে একটা প্রচন্ড বিস্ফোরণের শব্দ এলো। মির্জা আসাদের হাতের চোরটা মেঝেতে পড়ে গেল। গোডাউনের ভারী লোহার দরজা মটপট শব্দ করে ভেঙে পড়ল। ধোঁয়া আর বা রুমের গন্ধের মাঝখান থেকে হেঁটে ভেতরে এলেন এক দীর্ঘশয় পুরুষ। আরাম চৌধুরী। তার পরনের কালো মুজিব কোটটি বৃষ্টির জলে সম্পূর্ণ ভেজা, ডান হাতে জ্বলন্ত রিভলভার, আর চোখে ক্লান্তিক চমনের নিষ্ঠুরতা। তার পেছনে কামরুল এবং এক দখল বিস্তৃত বডিগার্ড। ততক্ষণে মির্জা আসাদের ভাড়াটে গুন্ডাদের অস্ত্র কেড়ে নিয়ে মাটিতে হাঁটু গেড়ে বসিয়ে দিয়েছে। আসাদ সাহেব, আরহামের কণ্ঠস্বর বজ্রপাতের মতো প্রতিশ্রুতি হলো। বাঘ খাঁচায় ঢুকেই তাকে বিড়াল ভাবতে নেই। জঙ্গলটা কার সেটা বাঘ কখনো ভুলে যায় না। শায়লা পারভীন ভয়ে টেবিলের নিচে লুকিয়ে পড়ার চেষ্টা করলো, কিন্তু কামরুল তাকে চুল ধরে টেনে বের করে আনলো। মির্জা আসাদ কাঁপতে কাঁপতে নিজের পকেট থেকে একটা পিস্তল বের করতে চাইলেন, কিন্তু আরহাম এক চুলও না নড়ে নিখুঁত নিশানা করে আসাদের ডান কবজি লক্ষ্য করে গুলি ছাড়লেন। হঠাৎ চিৎকার করে পিস্তলটা হাত থেকে ফেলে দিলেন মির্জা আসাদ। ভেসে গেল মেঝে। আরহাম ধীর পায়ে এগিয়ে এসে মির্জা আসাদের বুকের উপর নিজের ভারী বুট জুতোটা চেপে ধরলেন। এত বড় সাহস তোর, আমার সন্তানদের প্রাণ নেওয়ার চক্রান্ত করিস? আরামের রিভলভারের ঠান্ডা লকটা এখন মির্জা আসাদের কপালে। কাজ
আজ এই সাভারের মাটিতে তোদের দুজনের কাউন্টকেই আমি আস্ত রাখবো না। মির্জা আসাদ মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে বলতে লাগলেন, আরহাম, আমাকে ছেড়ে দাও, আমি এই শহর ছেড়ে চলে যাব। আরামের আঙ্গুল যখন রিভলভারের ট্রিগারে চাপ দিতে যাবে, ঠিক তখনই তার কানের কাছে ভেসে উঠল আজ বিকেলে চৌধুরী ম্যানশনে ড্রয়িং রুমে বলা সাবিয়া সেই আঙ্কুল কণ্ঠস্বর, আপনি কি পারেন না একজন পুরোপুরি ভালো মানুষ হয়ে ওদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে? আরিফ আর শায়লা আপনাকে নিজেদের আদর্শ মনে করে। আরামের হাতটা এক সেকেন্ডের জন্য কেঁপে উঠল। তিনি চোখ বন্ধ করলেন। তার চোখের সামনে ভেসে এলো আরিফের সেই নিষ্পাপ মুখ আর আইলার কোমল হাসি। সে যদি আজ এই দুজনকে নিজ হাতে খুন করে, তবে সে তো আবার সেই অন্ধকার দুনিয়ার আরাম চৌধুরী থেকে যাবে। সন্তানদের সামনে সে কিভাবে মাথা উঁচু করে দাঁড়াবে? আরাম চোখ খুললেন। তার চোখ থেকে নেশাটা উধাও হয়ে গেল। সেখানে জায়গা নিল এক গভীর আত্মবিশ্বাস। তিনি রিভলভারটা নামিয়ে নিলেন। মির্জা আসাদ, তোদের মতো জানোয়ারদের দিয়ে হাত রাঙিয়ে আমি আমার বাচ্চাদের পবিত্র ভবিষ্যৎ নষ্ট করতে চাই না। সাবিয়াকে আমি কথা দিয়েছি, আজ থেকে আরাম চৌধুরী ভালো মানুষ হবে। আরহাম বুট জুতাটা আসাদের বুক থেকে সরিয়ে নিলেন। তিনি কামরুলের দিকে তাকালেন। কামরুল, র্যাব এবং কাউন্টার রেজিস্ট্রেশন ইউনিটকে ভেতরে ডাকো। মির্জা আসাদের এই অর্ধান্ত ষড়যন্ত্রের গুদাম, শায়লা পারভীনের জালিয়াতির কাগজ সব পুলিশের হাতে তুলে দাও। এদের এমন মামলায় জালালে জড়াও যেন বাকি জীবনটা এদের জলের অন্ধকার স্কোয়ার ফিট মেঝের মধ্যেই কেটে যায়। জি বস। কামরুল হাসি মুখে স্যালুট করলো। সে বুঝতে পারলো তার বস আজ সত্যিই এক নতুন মানুষে রূপান্তরিত হয়েছে। শায়লা আর মির্জা আসাদকে যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাতকড়া পরিয়ে টেনে নিয়ে যাচ্ছিল, আরাম চৌধুরী তখন নিজের হাতের রিভলভারটা কামরুল হাতে তুলে দিলেন। আজ থেকে এই ঢাকা শহরে আরাম চৌধুরীর আর কোনো অস্ত্রের প্রয়োজন নেই। কামরুল, আমার পরিবারই এখন আমার সবচেয়ে বড় শক্তি। ভোরবেলা চৌধুরী ম্যানশনের বাগানে যখন ভোরের প্রথম আলো এসে পড়েছে, বাঘের উপর জমে থাকা শিশি বন্ধুগুলো মুক্তোর মতো চমক দিচ্ছে। ড্রয়িং রুমের কাচের দরজা খুলে আরাম চৌধুরী ভেতরে ঢুকলেন। যারা রাতের ক্লান্তি তার চোখে মুখে, কিন্তু মনের ভেতরে অদ্ভুত হালকা অনুভূতি। হল রুমে ঢুকতেই তিনি দেখলেন সাবিয়া ইয়াসমিন সোফায় বসে আছেন। তার চোখে দুটো লাল, সারা রাত ঘুমোয়নি। আর তার দুপাশে মাথা রেখে পরম শান্তিতে ঘুমাচ্ছে আরিফ আর আইলা। আরহামের পায়ের শব্দ পেয়ে সাবিয়া চট করে তাকালেন। আরামকে অক্ষত এবং শান্ত মুখে ফিরে আসতে দেখে সাবিয়া চোখ দিয়ে আনন্দের জল গড়িয়ে পড়ল। তিনি আলতো করে বাচ্চাদের মাথা সোফায় রেখে উঠে দাঁড়ালেন এবং আরহামের দিকে এগিয়ে গেলেন। আপনি ঠিক আছেন তো? সাবিয়ার গলার স্বর কাঁপছিল। আরহাম সাবিয়ার খুব কাছে এসে দাঁড়ালেন। নিজের পকেট থেকে খবরের কাগজের একটা কোটিং বের করে সাবিয়ার হাতে দিলেন, যেখানে হেডলাইন হয়েছে, মির্জা আসাদ ও শায়লা পারভীন বিলুপ্ত, অস্ত্র সহ পোস্টার। আমি ঠিক আছি সাবিয়া। আরাম মৃদু হেসে সাবিয়ার হাতটা নিজের হাতের মুঠো নিলেন। আর মির্জা আসাদ বা শায়লা এই পৃথিবীতে আর কেউ কোনোদিন আমাদের বাচ্চাদের দিকে চোখ তুলে তাকানোর
সাহস পাবে না। আর হ্যাঁ, আমি তোমাকে দেওয়া কথা রেখেছি, আজ থেকে আমি অন্ধকার দুনিয়াতে চিরতরে বিদায় জানালাম। সাফিয়া আর নিজের আবেগ ধরে রাখতে পারলেন না। তিনি আরহামের বুকের ওপর মাথা রেখে কেঁদে ফেললেন। এই কান্না ভয়ের নয়, এই কান্না এক পরম স্থির আর ভালোবাসার। আরামও পরম মতামতয় সাবিয়াকে নিজের বুকের সাথে জড়িয়ে নিলেন। তিনি ঠিক তখনই সোফা থেকে চোখ ডলতে ডলতে উঠে বসলো আরিফ আর আয়লা। আরাম আর সাবিয়াকে একসাথে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকতে দেখে ওদের মুখে এক মস্তিষ্ক বড় চওড়া হাসি ফুটে উঠল। বাবা মা দুজনে একসাথে চিৎকার করে খাট থেকে নেমে দৌড়ে এলো। আরিফ আর সেই লাল সুতো দিয়ে সেলাই করা টেডি বিয়ার টমাসকে আরহামের পায়ে শুয়ে বলল, দেখো বাবা, টমাসও ঘুম থেকে উঠে গেছে। সে বলছে আজ তোমরা সবাই মিলে ফুচকা খেতে যাব। আরহাম চৌধুরী আর সাবিয়া ইয়াসমিন দুজনে একসাথে হাঁটু গেড়ে বসে আরিফ আর শায়লাকে নিজেদের বুকের মাঝখানে টেনে নিলেন। এক সময়ের রহস্যময় কঠিন আরহাম চৌধুরী আজ পূর্ণাঙ্গ একজন বাবা, একজন স্বামী। সে যমজ সন্তানদের একদিন ঢাকার এয়ারপোর্টে এক টুকরো অতিরিক্ত কাগজের মতো ফেলে যাওয়া হয়েছিল। আজ তারা এই শহরের সবচেয়ে সুরক্ষিত, বিলাসবহুল আর ভালোবাসায় ঘেরা চৌধুরী ম্যানশনের রাজপুত্র আর রাজকন্যা। সম্পর্ক না থাকলেও আত্মার বন্ধন যে কতটা শক্তিশালী হতে পারে তার এক জীবন্ত উদাহরণ হয়ে উঠল এই পরিবার। সমাপ্ত।